তো আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি ওয়েনেসডে ওয়েব সিরিজের সিজন 2 এর প্রথম পর্বটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম পর্বের শুরু হয় সিজন 1 এর সমাপ্তি থেকে, যেখানে সব বাচ্চারা গ্রীষ্মের ছুটিতে যাচ্ছিল এবং এখন ছুটি শেষ হওয়ার পথে। ওয়েনেসডে এই ছুটিতে তার উপন্যাস শেষ করেছে এবং তার ভাই পাকসলিকে খুব বিরক্ত করেছে। এটি তার পছন্দের একটা কাজ। যাই হোক, এখন আমরা কনসাস সিটি দেখতে পাই, যেখানে আমরা ওয়েনেসডেকে একটি সিরিয়াল কিলারের রুমে জিম্মি অবস্থায় দেখি। সিজন 1-এ ওয়েনেসডে লরেল গেট থেকে গুডির বই দ্য বুক অফ শ্যাডোস পেয়েছিল, যেখানে গুডির অনেক শিক্ষা এবং পাঠ রয়েছে এবং এর সাহায্যে একরকম গুডির নির্দেশনা ওয়েনেসডে এখন তার দর্শনের শক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারছে। সে শেষ সিজনে লকেটটির ক্ষমতা বুঝতে পারে, তাই সঠিক সময়ে সঠিক দৃশ্য দেখার জন্য সে লকেট থেকে শক্তি সঞ্চালন করে এবং দৃশ্যগুলো আবার দেখতে সক্ষম হয়। তার ক্ষমতা বাড়ানোর পর তার প্রথম চিন্তা ছিল তার শৈশবের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করা, মানে একজন সিরিয়াল কিলারকে ধরা যে বহু বছর ধরে অনেক মানুষকে বিশেষ করে মেয়েদের হত্যা করছে। এখন সে থিংকে অর্থাৎ সেই হাতটিকে থানায় পাঠায়, যেখান থেকে সে একজন ভিকটিমের বোলিং বল নিয়ে আসে যা অপহরণের সময় সেই ভিকটিম ফেলে দিয়েছিল এবং এর সাহায্যে ওয়েনেসডে দৃশ্যগুলোর মাধ্যমে হত্যাকারীর মুখ, নাম এবং সবকিছু দেখতে পায়। এখন পরের দৃশ্যেই সে কনসাস সিটিতে পৌঁছে যায়, কিন্তু বিমানবন্দরে তার সমস্ত গোপন অস্ত্র কেড়ে নেওয়া হয়, একই সাথে থিংকেও। সেখানে প্রচুর ব্লেড ছিল, বন্দুক ছিল, অনেক কিছু সে বহন করছিল। যাই হোক, অবশেষে সে হত্যাকারীর বাড়িতে পৌঁছায়, যেখানে সে তাকে অপহরণ করার সুযোগ দেয় এবং এইভাবে সে হত্যাকারীর কিলিং ওয়ার্কশপের ভিতরে এসে গিয়েছিল। এখন বর্তমান সময়ে ফিরে আসা যাক। খুনি তাকে মারতে আসে, সে তাকে মেরে একটি পুতুলের মতো সাজাতে চেয়েছিল, কিন্তু থিং এখানেই ছিল যে সেই খুনির উপর আক্রমণ করে এবং অবশেষে ওয়েনেসডে তাকে তার কৃত্যকর্মের জন্য শাস্তি দেয়। এখানে আমরা এবং থিং একটা জিনিস লক্ষ্য করি যে ওয়েনেসডে যখনই দৃশ্যগুলো দেখছিল তার চোখ থেকে কালো অশ্রু ঝরছিল। সে এখন সেদিকে খুব মনোযোগ দেয় না। পরের দিন সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং তার মায়ের সাথে কথা বলে, যেখানে তার মা বলে যে তারা একসাথে খুব বেশি সময় কাটায়নি এবং এই প্রথম ওয়েনেসডে নিজে থেকে স্কুলে যাওয়ার কথা বলছে। ওয়েনেসডে তার কালো অশ্রু নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং গুডির বইয়ে উত্তর খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো উত্তর ছিল না এবং সে তার মায়ের সাথেও এটি সম্পর্কে বেশি কথা বলতে চায়নি। পরের দৃশ্যে ওয়েনেসডের বাবা মা তাকে এবং পাকসলিকে নেভারমোরে নামিয়ে দিতে যাচ্ছিলেন, কারণ এখন পাকসলিরও সেখানে ভর্তি হয়ে গিয়েছিল এবং তার ক্ষমতা গুলো আঙ্কেল ফেস্টারের মতো, মানে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করার মতো। এখন ওয়েনেসডে তাকে জ্বালাতন করতে থাকে, কিন্তু তাকে তার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ করাও শেখায়। আর সত্যি বলতে এই পুরো পরিবারটাই বিশৃঙ্খল। রাস্তায় তারা একটা বড় দুর্ঘটনাও ঘটায় যা তাদের কাছে কোনো ব্যাপারই না। এরই মধ্যে আমরা একজন লোককে লুকিয়ে একটা দম্পতির ছবি তুলতে দেখি, আর এই দম্পতি সম্ভবত একে অপরের সাথে সম্পর্ক ছিল, যার উপর কেউ গুপ্তচর বৃত্তি করতে চায় এবং এই লোকটি সম্ভবত সেই কারণেই তাদের ছবি তুলছিল। সেই লোকটির কাছে হঠাৎ অনেক রেভেন পাখি চলে আসে এবং আমরা জানি যে রেভেন একা আসে না, নিজের সাথে মৃত্যু নিয়ে আসে। এখানে সে নিজেই মৃত্যু হয়ে এসেছে, যে লোকটির উপর আক্রমণ করে তাকে শেষ করে দেয়। আর মরার আগে লোকটি কাউকে জানায় যে সম্ভবত তাকে খুঁজে পাওয়া গেছে এবং সমস্ত ফাইল ও প্রমাণ তার ডেস্কে রয়েছে। আর আমরা এখানে রেন্স লিটল বার্ডসকে দেখি, যে দেখতে বেশ অদ্ভুত, যার একটি চোখ লাল এবং অন্যটি খারাপ। তখনই ওয়েনেসডে স্কুলে এসে পৌঁছেছিল, যেখানে সব বাচ্চারা তাকে স্বাগতম জানায়, কারণ সে এখন সেখানে একজন নায়িকার মতো হয়ে গেছে। কিন্তু তার তো কখনো নায়িকা হওয়ার ইচ্ছেই ছিল না, তার শুধু নেভারমোরকে বাঁচানোর প্রয়োজন ছিল, কারণ এটি তার প্রিয় স্কুল হয়ে উঠেছে। বিয়াঙ্কা সেখানে এসে তার সাইরেন গান দিয়ে ওয়েনেসডের অটোগ্রাফ নিতে আসা মেয়েদের তাড়িয়ে দেয় এবং ওয়েনেসডের সাথে অল্প স্বল্প কথা বলে, কারণ আগের সিজনের শেষে তারা কিছুটা স্বাভাবিক হয়েছিল। এখন স্কুলের নতুন প্রিন্সিপাল মিস্টার ব্যারিডট তাকে স্বাগতম জানায়, যিনি বেশ মজার এবং হাসি খুশি মানুষ বলে মনে হচ্ছিল। তিনি বলেন যে তিনি নেভারমোরের ফাউন্ডার পায়ার ঐতিহ্য আবার শুরু করছেন, যার মধ্যে একটি বড় বনফায়ার হবে এবং ওয়েনেসডে তাতে স্টুডেন্ট অফ অনার হয়ে আসবে। তাছাড়া লারিস ইউমস স্কুলের সবকিছু এলোমেলো করে রেখেছিল যা তিনি ঠিক করে দেবেন এবং ওয়েনেসডের এখন তাদের কোনো কথাতেই কোনো আগ্রহ নেই। আর তার স্বভাব তো এমনই ছিল। এখন সে তার ঘরে আসে এবং তার বন্ধু এনিডের সাথে দেখা করে, যে খুব খুশি ছিল এবং ওয়েনেসডের জন্য উপহার নিয়ে এসেছিল, আর ওয়েনেসডেও তার জন্য একটি উপহার নিয়ে এসেছিল।
যা সেই সিরিয়াল কিলারের ছিল, যেটা একটা পুতুল ছিল যার মধ্যে সে আসল মানুষের চুল ব্যবহার করত। আসলে এনিড বলে যে এগুলো বেশ নরম আসল মনে হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আসল হলে তো নরম লাগবেই। তারা আরো কিছুক্ষণ কথা বলে, যেখানে ওয়েনেসডে জানায় যে প্রকাশক তার উপন্যাসের ভুলগুলো বের করে সেটা ফেরত দিয়েছে। এরই মধ্যে অ্যাজেক্স এনিডের সাথে দেখা করতে আসে, কিন্তু এনিড তাকে এড়িয়ে যাচ্ছিল, তার থেকে লুকিয়েছিল, কারণ এনিডের মনে হয় যে অ্যাজেক্সের জন্য সঠিক নয় সে। এখন ওয়েনেসডে যখন দরজা খোলে তখন সেখানে আগে থেকেই একটি তীর ধনুকের সেটআপ ছিল, যা ট্রিগার হয়ে শুট হয়ে যায়, এবং তাতে একটি ছবি ছিল যা ওয়েনেসডের ব্যারির সাথে কথা বলার সময়ের ছিল। আর ছবিতে লেখা ছিল যে সে এখনো ওয়েনেসডের উপর নজর রাখছে, মানে শেষ সিজনের শেষে তার একজন অনুসরণকারী তৈরি হয়েছিল যে এখনো তাকে অনুসরণ করছিল। আসলে লরেল গেটসের মিউজিক্যাল সিস্টেম বক্সের মধ্যেও তার ছবি ছিল, মানে শুরু থেকেই কেউ তার উপর নজর রাখছিল। সে এখন সেই ছবিগুলো থেকে দৃশ্যগুলো দেখার চেষ্টা করে, কিন্তু সে শুধু অনুসরণকারীর দৃষ্টিকোণ দেখতে পায়, কিন্তু সে অনুসরণকারীকে দেখতে পায় না, যার কারণে ওয়েনেসডে একটু হতাশ হয়ে পড়ে এবং তার কালো অশ্রু আবার পড়তে শুরু করে। এরপর আমরা পাকসলিকে দেখি যে তার ঘরে ছিল, যেখানে ইউজিন তার রুমমেট। সে বলে যে হাইডের আক্রমণের পর থেকে তার দুঃস্বপ্নগুলো সবসময় তাকে বিরক্ত করে। এখন পাকসলি ইউজিনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ইউজিন বলে যে তার তো আগে থেকেই বন্ধু আছে, আর সে আগে দেখবে তাদের মধ্যে কতটা মিল, সেই অনুযায়ী তাদের বন্ধুত্ব হবে। এরই মধ্যে অ্যালেক্সও সেখানে আসে, যে তাদের নতুন ডর্ম উপদেষ্টা। আর থর্নহিলের কথা যদি বলি, মানে লরেল গেস্টের কথা, সে তো জেলের ভিতরে ছিল। এখন পরের দৃশ্যে আমরা ওয়েনেসডেকে তার পরিবার এবং প্রিন্সিপাল ব্যারির সাথে দেখতে পাই, যেখানে তারা বলে যে জেভিয়ারের বাবা, যিনি এখানকার গালা ফান্ডরেজার কমিটির চেয়ারপারসন ছিলেন, তিনি এখন তার নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং তিনি এখান থেকে চলে গেছেন। সেই সাথে তিনি জেভিয়ারকে সুইজারল্যান্ডের রাইকেনব্যাক একাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছেন। তাই ব্যারি চায় যে মার্টিশিয়া গালা ফান্ডরেজারের কমিটির চেয়ারপারসন হোক এবং তাদের আবার এখানে থাকতে হবে। তারা তাদের ঘর দেখায়, যেটা আগে লরেল গেটসের ছিল, আর সে তো জেলে ছিল। মর্টিশিয়া ওয়েনেসডের সাথে কথা বলে যে সে যদি অস্বস্তি বোধ করে তবে সে এখানে থাকবে না। আর আপাতত ওয়েনেসডের রক্তরেখা থেকে কোনো অভিভাবক আত্মা তার কাছে আসেনি, তাই সে তার পরামর্শদাতা হতে পারে। আর কথা প্রসঙ্গে মর্টিশিয়া তার বোন অফেলিয়ার কথা বলে, যে নিজেও একজন রেভেন ছিল এবং তার সাথে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছিল। মর্টিশিয়া গোমেজকে বলে যে ওয়েনেসডে কিছু লুকাচ্ছে এবং সে আগের মতো কিছু হতে দেবে না, মানে অতীতে কিছু ভয়ানক ঘটনা ঘটেছিল যার শুরু ওয়েনেসডের মতোই ছিল, মানে ওই কালো অশ্রু। এখন ওয়েনেসডে জঙ্গলে যায়, যেখানে সে ওই লোকটির মৃত্যুর স্থান দেখে যাকে রেভেনরা মেরেছিল। আর তখনই আমরা দেখি যে সেরিফ গ্যালপিন তার কাজ ছেড়ে দিয়েছে, যা ওয়েনেসডের চোখে পড়ে। তার সাথে কথা বলার জন্য সে তার পিছু নেয়। সে জানায় যে এই শিকারটির নাম কার্ল ছিল এবং সে তার বন্ধু ছিল। এখন তারা একটি মামলায় কাজ করছিল, যেখানে আউটকাস্টদের উপর কোনো বিপদ আসতে চলেছে। এখন ওয়েনেসডে বলে যে সে আউটকাস্টদের এত চিন্তা কেন করছে। সে বলে যে তার ছেলেও তো একজন আউটকাস্ট, এবং এখন যদি ওয়েনেসডে তাদের সাথে দেয় তাহলে তারা এই মামলার গভীরে যেতে পারবে। সে ওয়েনেসডেকে রেভেন থেকে সতর্ক থাকতে বলে, কারণ তারা সবার উপর নজর রাখছে। এবং তখনই আমরা সেই লিডার রেভেনকে সেখানে বসে থাকতে দেখি, যে তাদের উপর নজর রাখছিল। পরের দৃশ্যে গল্পটা স্কুলের দিকে এগিয়ে যায়, যেখানে অ্যাজেক্স সব ছাত্রছাত্রীকে দ্য স্কাল ট্রি এর গল্প শোনাচ্ছিল, যেটা স্কুলের একটা ঐতিহ্য যা সবাইকে শোনানো হয়। আসলে একটা অসুস্থ বাচ্চা ছিল যার হৃদয় খুব দুর্বল ছিল এবং সে বিছানায় শুয়ে শুয়ে তার আবিষ্কারের ছবি আঁকত, কিন্তু তার হাতে সময় খুব কম ছিল। তাই সে নিজের জন্য একটা যান্ত্রিক হৃদয় তৈরি করে এবং তারপর সে সুস্থ হয়ে যায়। এখন ধীরে ধীরে সে খুব ঠান্ডা এবং উচ্চাভিলাষী হয়ে ওঠে। সে নেভারমোরে আসার পর তার আবিষ্কারগুলো বেশ ডার্ক হতে থাকে এবং এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তারপর তার শরীর স্কালট্রির নিচে কবর দেওয়া হয়, আর যখনই কেউ স্কালট্রির চোখের কাছে কান পাতত তার সেই যান্ত্রিক হৃদয়ের শব্দ শুনতে পেত। এই গল্পে পাকসলি বেশ মুগ্ধ হয়ে যায়। এরই মধ্যে নতুন প্রিন্সিপাল ব্যারিকে দেখা যায়। বিয়াঙ্কাকে হুমকি দিচ্ছিলেন যে সে গালা ডোনেশন কমিটির প্রধান হবে এবং বেশি করে ডোনেশন জোগাড় করে আনবে, যার জন্য সে সঠিক এবং ভুল উভয় পথই বেছে নিতে পারবে, যেমনটা তার নিজের বাবা মা করছিলেন। আর সে এটা করতে চায়নি, কিন্তু এখানে তার কোনো উপায় ছিল না, কারণ তারা বলেছিল যে সে যদি এটা না করে তবে তারা তাকে এখান থেকে বের করে দেবে। যা শুনে বিয়াঙ্কা খুব চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে বাধ্য হয় যে তাকে এটা করতেই হবে। এরই মধ্যে আমরা সেই অনুসরণকারীকে দেখি যে ওয়েনেসডের প্রতিটি গতিবিধি অনুসরণ করছিল এবং একটা ছবি থেকে সে তার চোখের কাট আউটগুলো বের করে নেয়, এবং এখানে আমরা অনুসরণকারীর মুখ এখনো দেখতে পাই না। তখনই ওয়েনেসডে তার চেলো বাজাচ্ছিল,
যার কাছে তার নতুন সঙ্গীত শিক্ষিকা মিস ক্যাপ্রি আসেন, যিনি বিখ্যাত কারণ তিনি মাত্র 10 বছর বয়সে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেছিলেন। আর এখানে দুজনেই অল্প স্বল্প কথা বলতে শুরু করে। পরের দৃশ্যে বনফায়ারের প্রস্তুতি চলছিল, যেখানে ব্যারি মর্টিসিয়াকে গালা কমিটির চেয়ারপারসন হতে বলে এবং বিয়াঙ্কাও এখন এই কাজের জন্য প্রস্তুত হয়ে যায়। তখন আমরা এনিডকে দেখি, যে থিং এর জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেয় যেখানে সে আরামে থাকবে। এখন এনিড ওয়েনেসডেকে জেভিয়ারের পাঠানো চিঠিটি পড়ে শোনায়, যেখানে জেভিয়ার তার আঁকা ছবিটির কথা বলেছিল, যা হঠাৎ করেই সে তার দর্শনে দেখতে পায় এবং এর সাথে ওয়েনেসডের সম্পর্ক আছে। আর আমরা যখন ছবিটি দেখি তখন এর মধ্যে সেই এক চোখওয়ালা রেভেনটিকে একটি হেডস্টোনের উপর বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই ওয়েনেসডে অনুসরণকারীর কাছ থেকে একটি বার্তা পায়। সে জানায় সে তার উপন্যাসটি নিয়েছে এবং বনফায়ারে পুড়িয়ে দেবে, যা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাইরে গেলে অনুসরণকারী তাকে আরেকটি নোট পাঠায় যাতে ব্লেড লাগানো ছিল, যার ফলে সে কিছুটা আহত হয়। নোটটিতে লেখা ছিল, যদি ওয়েনেসডের উপন্যাস এবং অন্যান্য প্রশ্নের উত্তর জানতে হয় তবে বনফায়ারের ভিতরে যেতে হবে। সে বনফায়ারের ভেতরে চলে যায়, যেখানে সে তার উপন্যাসটি রাখা দেখতে পায়। এখন বনফায়ারের আগুন জ্বালানো হচ্ছিল, কিন্তু সঠিক সময় ওয়েনেসডে তার উপন্যাসটি বের করে আনে। এখন তাকে আর অন্যান্য সেভিয়ারদের সম্মান জানানোর জন্য একটি ছবি উন্মোচন করা হয়, কিন্তু ওয়েনেসডে তো ওয়েনেসডে সেই ছবিটি পুড়িয়ে ফেলে, কারণ সেটা ভালো ছিল না এবং সে কোনো নায়িকা নয়, আর তাকে যেমন তেমনই গ্রহণ করতে হবে। সেই সাথে সে তার অনুসরণকারীকে একরকম হুমকিও দিচ্ছিল যে সে তাকে খুঁজে বের করে শেষ করে দেবে। পরের দৃশ্যে আমরা পাকসিলকে দেখতে পাই, যে স্কালট্রির দিকে যাচ্ছিল এবং সেখানে সে ভুলবশত তার বৈদ্যুতিক শক্তি দিয়ে সেই যান্ত্রিক হৃদয়ের ছেলেটির শরীর সক্রিয় করে তোলে, মানে তাকে জীবিত করে তোলে, যে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল। এবং পাকসিলের কাছে এটা বেশ আকর্ষণীয় এবং দুর্দান্ত মনে হয়। অন্যদিকে ওয়েনেসডে এনিডের সাথে কথা বলছিল এবং ওয়েনেসডে আবার একটি দর্শন পায়, যেখানে রেভেন পাখিগুলো তাকে কবরস্থানের ভিতরে নিয়ে আসে এবং এখানে সে এনিডের কবর দেখতে পায়, যার আত্মা ওয়েনেসডেকে বলে যে তার কারণে এনিডের জীবন গেছে এবং ওয়েনেসডের জন্য এটা খুব আশ্চর্যজনক ছিল। আর এখানেই প্রথম পর্বটি শেষ হয়ে যায়। তো ওয়েডনেসডে জেগে ওঠে এনিডের মৃত্যুর দৃশ্য দেখে ভয় পেয়ে। তার মা তখনও তার পাশেই ছিল তাকে শান্ত করার জন্য। মর্টিসিয়া ওয়েডনেসডেকে বলে যে তার উচিত তার ক্ষমতাগুলো সাবধানে ব্যবহার করা এবং সে এই কালো অশ্রুগুলোর কারণ জানে। সে এটা আগেও দেখেছে এবং আগে তার বোন অফেলিয়া তার কথা শোনেনি, আর এখন ওয়েডনেসডেও একই কাজ করছে। সে বলে যে ওয়েডনেসডে আসলে মানসিক ক্লান্তিতে ভুগছে এবং এভাবে চলতে থাকলে সে তার ক্ষমতাও হারাতে পারে, আর সুস্থ হওয়ার জন্য তাকে গুডির বই দিতে হবে, যার মধ্যে সে কোনো মন্ত্র খুঁজে পাবে। আর তাছাড়া ওয়েডনেসডে যেন গুডিকে ছেড়ে দেয়, কারণ সে অন্য কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে। কিন্তু ওয়েডনেসডে তাদের কোনো কথাই শোনে না, আর মর্টিসিয়া আগে থেকেই জানতো যে সে এই বিষয়ে কোনো কথা বলবে না এবং তাদের কথা শুনতে চাইবে না। পরের দৃশ্যে ওয়েডনেসডে কোথাও যাচ্ছিল, যেখানে সে অনেক কিছু নিয়ে ভাবছিল। প্রথমত গ্যালপিনের সেই সতর্ক বার্তা, অর্থাৎ শেরিফের সেই ছবি এবং তার স্বপ্নের কথা, আর সেগুলোর মধ্যে সেই এক চোখওয়ালা রেভেনম্যান ছিল। আর খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সে শেরিফের সাথে দেখা করতে চায়, কিন্তু সেখানে তার লাশ খুঁজে পায়, যার চোখগুলো রেভেনরা খুবলে নিয়েছে এবং তার মুখ থেকে প্রচুর রেভেন বের হয়ে আসে। এখানে সে লিডার রেভেনও আছে, আর এখন থেকে আমরা লিডার রেভেন বললে বুঝবেন সেই এক চোখওয়ালা রেভেনের কথাই বলা হচ্ছে, যার একটি চোখ লাল। রেভেন চলে যাওয়ার পরে ওয়েডনেসডে শেরিফের শরীর স্পর্শ করে দৃশ্যগুলো দেখার চেষ্টা করে, কিন্তু অবাক করার বিষয় হলো তার ক্ষমতা তখন চলে গিয়েছিল। এতে সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং পুলিশ এসে তাকে গ্রেফতার করে, কারণ তাকে ঘটনাস্থলে ধরা হয়েছিল। নতুন শেরিফ তাকে জিজ্ঞাসাবাদ করে, কারণ সে তখনও সন্দেহের তালিকায় ছিল। আর ওয়েডনেসডে যখন টাইলারের কথা বলে তখন শেরিফ তাকে নিষেধ করে, কারণ সে তখন জেলে বন্দী ছিল। সে আরো বলে যে কার্ল গত রাত্রে শেরিফের সাথে কথা বলেছিল, কিন্তু এখন তার ফোনটি নিখোঁজ, যা সম্পর্কে ওয়েডনেসডের কোনো ধারণা ছিল না। ইতিমধ্যে গোমেজ সেখানে আসে, যে নিজে একজন আইনজীবী ছিল এবং ওয়েডনেসডের মামলাটি নিজেই পরিচালনা করতে চেয়েছিল। গোমেজ তাকে সঙ্গে করে সেখান থেকে নিয়ে যায়। রাস্তায় সে ওয়েডনেসডের সাথে একটু কথা বলে যে সে শেরিফের কাছে কেন গিয়েছিল। এর সে কোনো উত্তর দেয় না, আর যখন সে মর্টিসিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে তখন তারা বলে যে এই কথাটি তাদের দুজনের মধ্যেই থাকবে। এরপর ওয়েডনেসডে অফেলিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যে তার সাথে কি হয়েছিল সে
সে ব্যাপারে সে কোনো কথা বলতে চায় না। এই ফাঁকে আমরা পাগসলিকে দেখি যে তার মেকানিক্যাল হার্ট বয়কে সাথে করে নিয়ে এসেছে এবং তাকে ইউজিনের মৌমাছির ঘরের ভিতরে লুকিয়ে রাখে। আর ইউজিনের সম্পর্কে একটা কথা বলে রাখি যে সে এখন মৌমাছি ছাড়া অন্য পোকামাকড়ও নিয়ন্ত্রণ করতে পারত। আর এখানে তারা দুজনেই সেই মেকানিক্যাল হার্ট বয়, যাকে আমরা এখন ডেড বলে ডাকবো, তাকে বন্ধ করে রাখে। আর আমরা জানি যে পাগসলি ভাইওকার ওয়েডনেসডে। তো এখানে সে সেই ডেডকে পোষ্য বানানোর কথা বলতে শুরু করে। সে বলে যে এই ডেডের কোনো বুদ্ধি নেই এবং সে তাদের ক্ষতি করতে পারবে না, আর সে শুধু ক্ষুধার্ত, যাকে তারা মধু দেয়। এটা পান করে সে উল্টো তাদের উপর বমি করে দেয়। আর এভাবে পাগসলি তার নাম রাখে স্লার্প। এরপর ওয়েডনেসডেকে নেভারমোরের ভিতরে দেখানো হয়, যেখানে সে থিং এর সাথে কথা বলে যে তাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে শেরিফের মৃত্যু কিভাবে হয়েছে এবং এনিট কিভাবে তার কারণে মারা যেতে পারে, আর সেই রেভেনের সাথে এই সবকিছুর সম্পর্ক কি। এরপর ওয়েডনেসডে যখন তার ঘরে যায় তখন এনিট তার সাথে মজা করে যে সে শেষ হয়ে গেছে, আর বলে যে ওয়েডনেসডেও তো তার সাথে মজা করছিল তাই না, মানে সেই নকল চোখটা তার বিছানায় রেখে। কিন্তু ওয়েডনেসডে এখানে কোনো মজা করেনি, আর এখানে যে চোখটা পড়েছিল সেটা আসলে শেরিফেরই ছিল। এরপর ওয়েডনেসডে এনিটকে সব সত্যি কথা বলে, আর তখনই এনিডের ফোনে শেরিফের নম্বর থেকে ওয়েডনেসডের ছবি আসে, যা কিছুক্ষণ আগেই স্টকার তুলেছিল। স্টকার ওইগুলো পাঠিয়েছিল। এনিট বলে যে সে এখন থেকে এইসবের মধ্যে জড়াতে চায় না, তাই সে দূরে থাকবে। তার চলে যাওয়ার পরে ওয়েডনেসডে চোখ দিয়ে দৃশ্যগুলো দেখার চেষ্টা করে, কিন্তু তার ক্ষমতা তখনও ফিরে আসেনি। সে সেখান থেকে বেরিয়ে যায় এবং থিংকে গুডির বই পড়ার দায়িত্ব দেয়, যাতে তারা এর কোনো সমাধান খুঁজে পায়। এখন আমরা বাকি বাচ্চাদের দেখি যারা আজ প্র্যাঙ্ক ডেতে মজা করছিল। আর কোথাও ইউজিন এনিডের নতুন ক্রাশ ব্রুনোকে মৌমাছি দিয়ে জ্বালাতন করে, কখনো অ্যাজেক্স ইউজিন আর পাগসলিকে পাথর বানিয়ে দেয়, তো কখনো কেউ অ্যাজেক্সকে বাতাসে উড়িয়ে দেয়। এরই মধ্যে আমরা নেভারমোরের খুব পুরনো প্রফেসর অর্ডলফকে দেখি, যার শরীর কোমর থেকে নিচ পর্যন্ত যন্ত্রের ছিল এবং মাথা একটা জারে বন্ধ ছিল, যার সাথে ব্যারি স্কুল সম্পর্কে কিছু কথা বলছিল। তখন ওয়েডনেসডে তাদের কাছে এসে জিজ্ঞাসা করে যে এখানে কেউ পাখি নিয়ন্ত্রণ করতে পারে কিনা। উত্তরে তারা বলে যে এভিয়ানরা পাখি নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু গত 10 বছর ধরে এখানে কোনো এভিয়ান ভর্তি হয়নি। অন্যদিকে আমরা বিয়াঙ্কা আর মর্টিসিয়াকে দেখি, যারা এখন গালা অনুদানের জন্য একসাথে কাজ করছিল। বিয়াঙ্কা জানায় যে সে গ্রীষ্মের ছুটিতে তার মায়ের সাথে সময় কাটিয়েছে এবং তাদের সিদ্ধান্তগুলো নিয়ে আবার কথা বলেছে। মর্টিসিয়া বলে যে ওয়েডনেসডে তাদের সাথে থেকে খুশি নয়। তখন বিয়াঙ্কা তাকে সান্ত্বনা দেয়। সে মর্টিসিয়ার প্রশংসাও করে যে অনেক ভালো কাজ করেছে, যেমন খুনি ধরা। শুধু তাই নয়, সে অনেক চ্যাম্পিয়নশিপও জিতেছে এবং অনেক ভালো কাজ করেছে। সে নাইটশেডের সদস্যও ছিল। এরপর আমরা পাগসলিকে দেখি যে ডেডকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এখন সেই ডেড নিজেকে মুক্ত করার চেষ্টা করতে শুরু করে, মানে সে বুদ্ধি খাটাচ্ছিল এবং সে মুক্তও হয়ে যায়। তখনই ওয়েডনেসডেকে দেখানো হয় যে টাইলরের সাথে দেখা করতে জেলে যাচ্ছিল এবং থিংকে বইয়ের দায়িত্ব দিয়ে যায়। এখন সে জেলে যাওয়ার জন্য এনিডের ড্রাইভিং স্কুলের ভর্তির রসিদ চুরি করে এবং ড্রাইভ ইনস্ট্রাক্টরের গাড়ি ছিনতাই করে। এরপরে ওয়েডনেসডে ঠিক করে যে সে উইলো হিল সাইকিয়াট্রিক হাসপাতালে যাবে, যেখানে আপাতত টাইলারকে আটকে রাখা হয়েছে। সে তার সাথে দেখা করতে চেয়েছিল। প্রথমবার যখন ওয়েডনেসডে উইলো হিলে যায় তখন সেখানে প্রথমে জুডির সাথে দেখা করে, যে সেখানকার রিসিপশনিস্ট ছিল। এরপর ওয়েডনেসডে জুডিকে কাগজপত্র দেয়, যার পরে জুডি সরাসরি তার মিটিং ডাক্তার ফেয়ারবানের সাথে করিয়ে দেয়। ডাক্তার ফেয়ারবান ওয়েডনেসডের সাথে দেখা করে, যে জানায় যে টাইলর প্রায় তার কথা বলে। সে আরো বলে যে সে একজন দ্রুত এবং অতি আবেগপ্রবণ হাইড, আর সে এই প্রথম কোনো হাইড সামলাচ্ছে, তাই তাদের ওয়েডনেসডের প্রয়োজন হতে পারে। সে লরেল গেটসের কথা বলে, কিন্তু সে এখনো মানতে রাজি নয় যে সে টাইলারের মাস্টার। তবুও তারা তাদের দুজনকে দূরে রেখেছে, যাতে তাদের বন্ধন ভেঙে যায় বা অন্তত দুর্বল হয়ে যায়। এখন ওয়েডনেসডে টাইলারের সাথে দেখা করে, যে প্রথম তাকে ধোকা দিয়ে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সে তার কথায় কান দেয় না এবং তাকে তার বাবা শেরিফের মৃত্যুর কথাও বলে। কিন্তু টাইলার তাতে কিচ্ছু যায় আসে না এবং সে বুঝতে পারে যে ওয়েডনেসডে এই কেসে সাহায্য নিতে এসেছে। কিন্তু টাইলার সাফ অস্বীকার করে, কারণ সে ওয়েডনেসডেকে অন্ধকারে এবং হতাশ হয়ে আটকে থাকতে দেখতে চায়। এখন টাইলার ওয়েডনেসডেকে বলে যে সে যখনই এনিটকে দেখবে তখনই শেষ করে দেবে। আর এটা শুনে ওয়েডনেসডে খুব রেগে যায় এবং উল্টো তাকে অপমান করতে শুরু করে, যাতে টাইলার হাইড হতে শুরু করে। কিন্তু এখানে কড়া সুরক্ষা এবং প্রযুক্তির কারণে সে রূপান্তর হতে পারেনি। এদিকে পাগসলি ইউজিনকে জানায় যে তাদের
সেই মৃত পোষা প্রাণীটি পালিয়ে গেছে, যা শুনে তারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। এখন আমরা এনিডকে দেখি যে থিং এর সাথে কথা বলে, যার আজ জন্মদিন ছিল এবং পুরো অ্যাডামস পরিবার তার জন্মদিন ভুলে গিয়েছিল, তাই সে খুব দুঃখিত ছিল। যাই হোক, এখানে এনিড ব্রুনোর সাথে এসেছিল, কিন্তু ঘরের ভিতরে একটু গোলমাল হয় এবং এতে তারা দুজনেই চিন্তিত হয়ে পড়ে। থিং দেখতে পায় না যে আসলে কি হয়েছে। অন্যদিকে আমরা বিয়াঙ্কাকে দেখতে পাই, যাকে ব্যারি নির্দেশ দেয় যে সে যেন বেশি করে অনুদানের জন্য মর্টিশিয়ার উপর সাইরেন গান ব্যবহার করে, কিন্তু বিয়াঙ্কা এই কাজে রাজি হয় না। সে তাদের হাত থেকে বাঁচতে তাদের উপরই সাইরেন গান ব্যবহার করে, কিন্তু তাদের কাছে আগে থেকেই সুরক্ষামূলক লকেট থাকায় তারা বশ মানে না। এখন আমরা ওয়েডনেসডেকে দেখি যে ঘরে ঢুকে এনিডকে কোথাও খুঁজে পায় না, আর থিংও কোনো খারাপ কিছুর ইঙ্গিত দেয়। তখনই এনিডের ফোনে কারো কল আসে, সে ধরে। ফোনে স্টকার বলে যে খেলা শুরু হয়ে গেছে এবং ওয়েডনেসডেকে আগামী 30 মিনিটের মধ্যে তার বন্ধু এনিডকে খুঁজে বের করতে হবে, না হলে সে মারা যাবে। আর সময় শুরু হয়ে যায়। ওয়েডনেসডে একটা নোটও পায়, যেখানে কিছুই ছিল না, বরং নোট ছিল। তাই সে পিয়ানো বাজিয়ে একটা গোপন দরজা খোলে। এখানে সে সামনে একটা জায়গায় এনিড এবং ব্রুনোকে খুঁজে পায়, যারা রোম্যান্স করছিল, আর তাদের উপর ব্লেডের ফাঁদ ছিল, যা নিচে নামতে শুরু করে। ফাঁদ নিচে নামতে শুরু করলে তারা মারা যেত। আর ওয়েডনেসডে একটা নতুন নোট পায়, যেখানে একটা বইয়ের কথা বলা ছিল। সে বইটির নাম লিখতেই ফাঁদ থেমে যায় এবং তারা দুজনে বেঁচে যায়। তখনই সামনে আসে ওয়েডনেসডের সবচেয়ে বড় ভক্ত অ্যাগনেস, যে তার স্টকার। ওয়েডনেসডের নজরে ভালো থাকার জন্য সে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। অ্যাগনেস সেই মেয়ে যাকে আমরা শুরুতে দেখেছিলাম ওয়েডনেসডের স্কুলে ঢোকার সময়, যে তার অটোগ্রাফ নিতে চাইছিল, যার বয়স মাত্র 13 বছর, যার অদৃশ্য হওয়ার ক্ষমতা ছিল, যা থেকে বোঝা যায় যে সে কিভাবে সহজে ওয়েডনেসডের উপর নজর রাখতে পারছিল। এখন সে ওয়েডনেসডেকে শেরিফের ফোন দেয় এবং জানায় যে সে খুনিকে খুঁজতে তাকে সাহায্য করতে পারে, কিন্তু ওয়েডনেসডের এখন তাতে কোনো আগ্রহ ছিল না। এখন সে তার ঘরে আসে, যেখানে মর্টিশিয়া সেই গুডির বইটা নিয়ে গিয়েছিল, এবং এখানে সে সেই রেভেনটাকে তার উপর নজর রাখতে দেখে, যেটা তাকে দেখে পালিয়ে যায়। এখন আমরা এখানে আরো একটা কথা জানতে পারি যে ব্যারি অর্থাৎ ব্যারি ডট আসলে বিয়াঙ্কাকে শুধু এই কথা বলেনি যে সে মর্টিশিয়ার উপর সাইরেন গান ব্যবহার করে অনুদান সংগ্রহ করুক, বরং সে এও বলেছিল যে সে যেন মর্টিশিয়ার মাকে গালায় ডাকে, যার ফলে তারা আরো বেশি অনুদান জোগাড় করতে পারবে। আর অবশ্যই এখন বিয়াঙ্কার কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে ব্যারির কথা মেনে মর্টিশিয়ার মাকে গালায় ডাকার জন্য মর্টিশিয়ার উপর সাইরেন গান ব্যবহার করে। এরই মধ্যে আমরা সেই ড্রাইভিং প্রশিক্ষককে দেখতে পাই, যে বাড়ি যাচ্ছিল। রাস্তায় তার সাথে সেই ডেডের দেখা হয়, যে তার উপর হামলা করে, যাকে পাক্সলি এখানে জীবিত করেছিল। এরই সাথে এই দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোড শুরু হয় মর্টিশিয়াকে দেখিয়ে, যে চিন্তিত, কারণ সে এখনো সাইরেন গানের প্রভাবে ছিল এবং সে তার মাকে এখানে ডাকতে চাচ্ছিল, কিন্তু আসলে সে এটা করতে চায় না। কারণ সম্পর্কের কথা যদি বলি, তাহলে তার আর ওয়েডনেসডের সম্পর্ক যত খারাপ ছিল, তার চেয়েও অনেক বেশি খারাপ ছিল তার আর তার মায়ের সম্পর্ক, বোন অফেলিয়ার কারণে। ওয়েডনেসডে এখানে বই চুরি করতে আসে, কারণ গোমেজ আর তার মা ডান্স করছিল, কিন্তু মর্টিশিয়ার আগে থেকেই আন্দাজ ছিল এবং সে ওয়েডনেসডেকে বোঝায় যেন সে বইয়ের পিছু নেওয়া বন্ধ করে দেয়, কারণ তার বোন অফেলিয়াও একইভাবে পাগল হয়ে গিয়েছিল, যাকে তার মা বাঁচাতে পারেনি। কিন্তু মর্টিশিয়া তার মেয়েকে হারাতে চায় না। ওয়েডনেসডে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার একটা কথাও শোনে না। আর এখন ওয়েডনেসডে কথার ফাঁকে তাকে সেই রেভেনটার কথা বলে, যেটা সে সব জায়গায় দেখেছে, আর স্বপ্নের মধ্যেও সেটা এনিডের কবরের উপরে ছিল। তখন মর্টিশিয়া বলে যে এভিয়ানরা পাখিদের নিয়ন্ত্রণ করে, যেমন ইউজিনের ক্ষমতা পোকামাকড়ের উপর, ঠিক তেমনই। এখন ওয়েডনেসডে বুঝতে পারে যে তার মা তাকে কিছুতেই বইটা দেবে না, সে যাই করুক না কেন। ওয়েডনেসডে হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসে, যেখানে এনিড তাকে জানায় যে তারা ক্যাম্পিং এ যাচ্ছে, যেখানে ওয়েডনেসডেও যেতে পারে, কিন্তু সে যেতে অস্বীকার করে, কারণ তার কোনো আগ্রহ ছিল না। ওর তো শুধু কেস সমাধান করতেই ভালো লাগে। এখন এনিড চলে যাওয়ার পর ওয়েডনেসডে থিং এর সাথে কথা বলে যে সেরিফ গেলপিনের চোখ তাকে সাহায্য করছে না। আর তখনই সেখানে অ্যাগনেস আসে, যার ক্ষমতা হলো অদৃশ্য হয়ে যাওয়া, যেটা আমি আপনাদের আগেও বলেছি। এখন সে ওয়েডনেসডেকে তার সাথে যোগ দিতে বলে, যাতে সে তাকে সাহায্য করতে পারে, কিন্তু ওয়েডনেসডে তাকে আবারও সরাসরি না করে দেয়। এতে অ্যাগনেস হতাশ হয়ে যায়, কিন্তু এও বলে যে ওয়েডনেসডে তাকে যত বেশি দূরে সরিয়ে দেবে, সে তাকে রাজি করানোর তত বেশি চেষ্টা করবে। এর মধ্যে আমরা পাক্সলি আর ইউজিনকে দেখতে পাই, যারা মৌমাছির ঘরের ভিতরে স্লার্প মানে ডেডকে খুঁজে পায়, যে নিজে থেকেই ফিরে এসেছে।
করেছিল। আর যেমনটা আপনারা শেষ এপিসোডে দেখেছেন, ও ট্যাক্সি ড্রাইভারের মস্তিষ্ক খেয়ে নিয়েছিল। তো ও নিজেই নিজের মস্তিষ্ককে আবার তৈরি করতে শুরু করে এবং এই জিনিসটা ওরা দুজনেই লক্ষ্য করে। এখন ও ওদের উপর হামলা করার চেষ্টা করতে শুরু করে, সাথে কিছু বলারও চেষ্টা করছিল এবং ইউজিন বলতে থাকে যে ওরা ওকে এভাবে ফেলে রেখে ক্যাম্পিং এ যেতে পারে না, এটা খুব বিপজ্জনক। এতে পার্কসলি বলে যে সে সব ঠিক করে যাবে আর ও যেন চিন্তা না করে। তখনই আমরা ওয়েডনেসডেকে শেরিফ গেলপিনের কবরের সামনে দেখতে পাই, যেখানে নতুন শেরিফ ওকে কেস থেকে দূরে থাকার পরামর্শ দেয়, কারণ এক তো ও টাইলারের কাছে গিয়েছিল, তাই ওর জন্য বিপজ্জনক। 2, খুনিও বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং ওয়েডনেসডে হয়তো তার পরবর্তী শিকার হতে পারে, তাই ওর জন্য দ্বিগুণ ঝুঁকি। এখন শেরিফের চলে যাওয়ার পর ওয়েডনেসডে ডক্টর ফেয়ারবানের সাথে কথা বলে, যিনি উইলো হিল সাইকিয়াট্রিক হাসপাতালে কাজ করেন, বেসিক্যালি ওখানের ইনচার্জ, এবং ওখানেই টাইলারকে রাখা হয়েছিল। এরপর তারা দুজনে কথা বলে যে গেলপিন কি কখনো টাইলারের সাথে দেখা করেছে। উত্তরে ও বলে হ্যাঁ, শেরিফ একবার দুবার দেখা করেছিল, কিন্তু তখন টাইলার খুব রেগে গিয়েছিল এবং পাগলের মতো আক্রমণাত্মক হয়ে গিয়েছিল, খুব বেপরোয়াও ছিল, যাকে সামলাতে তাদের পুরো 5 মিনিটের বেশি সময় লেগেছিল। এরকম আগে কখনো ঘটেনি। এরপর ওয়েডনেসডে যখন এভিয়ানের কথা বলে, তখন ডাক্তার জানান যে জেলের ভেতরে কোনো এভিয়ান নেই। ডাক্তার ফেয়ারবান চলে গেলে আমরা সেই লিডার রেভেনকে ওয়েডনেসডের এই চালের উপরও নজর রাখতে দেখি। এরই মধ্যে একটা মজার জিনিস ঘটে, আমরা বিয়াঙ্কাকে দেখতে পাই, যে তার মায়ের সাথে দেখা করতে একটা হোটেলে গিয়েছিল, যেখানে তিনি লুকিয়ে আছেন। আর এখানে বিয়াঙ্কা রিসিপশনিস্টের উপর গান গিয়েছিল, যার ফলে তার কোনো কথোপকথন মনে নেই যে বিয়াঙ্কা এখানে কখনো এসেছিল কিনা। এখানে বিয়াঙ্কার মা লুকিয়েছিলেন, কারণ তার দ্বিতীয় স্বামী গিডিয়ন তাদের কার্ল মর্নিং সঙ্গে লোকেদের যোগ দিতে এবং লুটপাট করতে বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পুলিশ অভিযান হয় এবং গিডিয়ন পালিয়ে যায়। বিয়াঙ্কা তার মাকে বোঝায় যে তার চিন্তা করার দরকার নেই, এতে তাদের কোনো দোষ নেই, এবং যখন গিডিয়ন পুলিশের হাতে ধরা পড়বে তখন তারা মুক্ত হয়ে যাবে। আর সে তার মাকে আন্ডারগ্রাউন্ড করতে চেয়েছিল। হঠাৎ করে ওয়েডনেসডেকে দেখানো হয় যে অ্যাগনেসের কাছে ছিল এবং তাকে জিজ্ঞাসা করে সে শেরিফ গেলপিনের ফোন চুরি করেছে, ঠিক আছে, কিন্তু আনলক করলো কিভাবে। তখন সে এর একটা নমুনা দেখায়, আসলে তার রূপ পরিবর্তনকারী বন্ধু শেরিফের রূপ ধরে ফেস আইডি দিয়ে ফোনটা আনলক করেছিল। এখন অ্যাগনেস ওয়েডনেসডেকে আরো কিছু জিনিস দেয়, যেগুলো সে শেরিফের বাড়ি থেকে নিয়ে এসেছিল। আর ফোনের ভয়েস মেলে ওয়েডনেসডে কার্লের মৃত্যুর কথা জানতে পারে, মানে সেই ফটোগ্রাফার যে শুরুতে একটা কাপলের ছবি তুলছিল, যাকে রেভেনরা মেরে ফেলেছিল। আর সেখানে অনেক প্রমাণ ছিল। ও ভাবতে শুরু করলে শেরিফের জিনিসপত্রের মধ্যে একটা ছবি খুঁজে পায়, যেখানে একটা পুরনো কটেজ ছিল এবং এটাই ছিল তার আর কার্লের অফিসের মতো। এখন সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কাকতালীয়ভাবে স্কুলের বাচ্চারা ক্যাম্পিং এর জন্য সেখানেই যাচ্ছিল, তাই সেও ক্যাম্পিং এ যোগ দেয়। অ্যাগনেস ওর সাথে যায়, যে আগে থেকে এই কটেজের সমস্ত ডিটেলস বের করে রেখেছিল, আর এখন ওয়েডনেসডে ওকে নিজের সহকারী বানিয়ে নেয়। এরই মধ্যে আমরা অ্যানিড আর অ্যাজেক্সকে দেখি, যাদের সম্পর্ক এখন আরো খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে অ্যাজেক্স খুব চিন্তিত হয়ে পড়েছিল। ও কোনো কারণ পাচ্ছিল না। অবশেষে সবাই ভ্রমণের জন্য রওনা দেয় এবং পরের দৃশ্যে ক্যাম্পিং এলাকায় পৌঁছায় এবং পার্কসলি এত বড় বোকা ছিল যে সে ডেটকে কফিনে করে নিয়ে এসেছিল, যা দেখে ওয়েডনেসডে জিজ্ঞাসা করে এর ভেতরে কি আছে। তখনও বলতে একটু ইতস্তত করে এবং এরই মধ্যে মর্টিসিয়া আর গোমেজও সেখানে এসে পৌঁছায় এবং ওয়েডনেসডে মর্টিসিয়ার উপর রেগেছিল। তখন মর্টিসিয়া তার স্বামী গোমেজকে বলে যে সে ওয়েডনেসডে রাগ সহ্য করতে পারবে, কিন্তু ওকে হারাতে পারবে না, মানে ও ওকে সেই বইটা দিচ্ছিল না, যার কারণে ওয়েডনেসডে রেগেছিল। তখনই ইউজিনকে পার্কসলির সাথে কথা বলতে দেখা যায়, যে ক্যাম্পে ডেটকে দেখে ওর উপর খুব রেগে যায় এবং বিরক্ত হয়ে যায়, কারণ ও যা করেছিল সে সম্পর্কে ওদের কোনো ধারণাই ছিল না। এখন ক্যাম্পিং এর প্রস্তুতি তো শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তখনই সেখানে সাধারণ মানুষ মানে নর্মিজরা এসে যায় এবং ক্যাডেট ক্লু সেখানে ছিল এবং ওরাও ক্যাম্প সাইট বুক করে রেখেছিল, মানে এখানে ডাবল বুকিং হয়ে গিয়েছিল। এখন যা হয়, আউটকাস্ট আর সাধারণ মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যার মধ্যে ঠিক করা হবে এখানে কে ক্যাম্পিং করবে। এবং অবশ্যই আমাদের ওয়েডনেসডে এই গেমটা জিতে যায়, যে এখানে ক্যাডেটদের খুব বাজেভাবে হারিয়ে দিয়েছিল এবং এর ফলে ক্যাডেট ক্লু খুব রেগে যায় এবং সে এখন প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকে। সে প্রতিশোধ নেবে এবং এই জায়গাটা ফেরত নিয়েই ছাড়বে। এখন আমাদের ওয়েডনেসডেকে দেখানো হয় যে রাতে শেরিফের কেবিনের ভেতরে যায়, যেখানে সে মৃত আউটকাস্টারদের প্রতি
শ্রদ্ধাঞ্জ জানানোর অনেক কাগজ দেখতে পায়। তাদের মধ্যে কয়েকজন তো 15 বছর আগেই মারা গিয়েছিল। এখন এখানে লুইসের নামও লেখা ছিল। আর এখানে ওয়েডনেসডের সন্দেহ হতে শুরু করে যে সম্ভবত সেই আউটকাস্টদের মেরেছে, আর ওয়েডনেসডের এখন গুডির বইগুলো ফেরত দরকার ছিল। তখনই আমরা সেই লিডার রেভেনকেও এখানে তার উপর নজর রাখতে দেখি। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল যে যদি সে ওয়েডনেসডের উপর নজর রাখছিল, তাহলে ওয়েডনেসডের কাজ, তার ইনভেস্টিগেশন এত সহজে কিভাবে চলতে পারে। যাই হোক, সে কিছু পেপার কাটিং নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আর এরই মধ্যে আমরা অ্যাজেক্স আর এনিটকে দেখি, তারা নিজেদের মধ্যে কথা বলছিল আর ফাইনালি তারা তাদের ব্রেকআপ কনফার্ম করে। এরই মধ্যে আমরা ক্যাডেটদের দেখি যারা প্রতিশোধ নেওয়ার জন্য আউটকাস্টদের ক্যাম্পে এসেছে। কিন্তু তখনই এখানে ডেড আসে এবং তাদের লিডারকেই খেয়ে ফেলে। অর্থাৎ সে নিজেকেই আপগ্রেড করছিল, নিজেকে জীবিত করছিল। তার মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নিং ফায়ারওয়ার্কস ট্রিগার হয়ে যায়, যার ফলে পাক্সলি এবং ইউজিন ক্যাম্পের ভিতরে আসে, যেখান থেকে ডেড গায়েব ছিল। এবার অ্যাগনেস সেখানে আসে, যে ওয়েডনেসডের জন্য পাক্সলির উপর নজর রাখছিল, কারণ তার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে। তখনই ওয়েডনেসডে মর্টিশিয়ার সাথে কথা বলতে আসে যাতে সে তাকে বইটি দিয়ে দেয়, কিন্তু মর্টিশিয়া অস্বীকার করে। তখন ওয়েডনেসডে তার মাকে ব্লাইন্ড ফোল্ডেড সোর্ডস ফাইটের চ্যালেঞ্জ দেয়, যাতে জিতলে সে বইটি পেয়ে যাবে। এতে মর্টিশিয়া বলে যে হয়তো তার নানি তাকে এইসব শেখাচ্ছে এবং সে এভাবে মর্টিশিয়া ও অফেলিয়ার মধ্যেও বিভেদ সৃষ্টি করত। কিন্তু ওয়েডনেসডে বলে যে না, সে তার নানির সাথে কোনো কথা বলে না। এবার দুজন তরোয়াল দিয়ে লড়াই করতে শুরু করে। আর এরই মধ্যে আমরা ডেডকে দেখি যে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল শিকার ধরার জন্য। প্রথমে সে গমেজকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু তখনই পাক্সলি এসে তার বৈদ্যুতিক শক্তি দিয়ে তাকে আটকে দেয়, আর এর ফলে গমেজ বেঁচে যায়। অন্যথায় পরবর্তী নম্বরটি তারই হওয়ার কথা ছিল। এরই মধ্যে আমরা জঙ্গলের ভিতর দেখি যে মর্টিশিয়া তরোয়াল লড়াই জিতে যায় এবং তাকে বইটি দেয় না। কিন্তু তখনই ডেড সেখানেও এসে গিয়েছিল, তাই ওয়েডনেসডে ডেড থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এখন পুলিশ ঘটনাস্থলে এসে সব পরিষ্কার করে এবং ওয়েডনেসডে একটি অজানা ছায়াকে তার উপর নজর রাখতে দেখতে পায়। এরই সাথে সেই নেতা রেভেনও ছিল। এখন ওয়েডনেসডের ক্ষমতা চলে গেছে এবং সে আর বইটি পাবে না, কিন্তু তাকে যে কোনো মূল্যে এই মামলাটি সমাধান করতে হবে। প্রশ্ন হলো গেলপিন কেন সমস্ত আউটকাস্টের মৃত্যুর উপর নজর রাখছিল আর কেনই বা রিসার্চ করছিল? লুইস আসলে কে, আর এনিডের মৃত্যুর সাথে এই সবেরই কি সম্পর্ক? ওয়েডনেসডের প্রশ্ন যতই বাড়ছে, সব প্রশ্নের উত্তর কোথাও না কোথাও ফিয়ারবার্নের অ্যাসাইলাম অর্থাৎ জেল বেলোহিলের ভিতরে রয়েছে। আর এটি সেই জেল যেখানে টাইলারকে রাখা হয়েছিল। কিন্তু সবচেয়ে চমকপ্রদ দৃশ্যটি তখন আসে যখন ফিয়ারবার্ন এবং জুডি এখানে থর্নহিলকে নিয়ে আসে, অর্থাৎ লরেল গেটসকে। আর আমরা জানি যে টাইলার আর তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল। আর এখন যদি তারা দুজনে একসাথে এসে যায়, তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই ধ্বংস আসতে চলেছে, যার ঝলক আমরা শেষ সিজনে আগেই দেখেছি। আর এরই সাথে তৃতীয় পর্বটি এখানেই শেষ হয়ে যায়। ওয়েডনেসডে সিজন 2 পার্ট 1 এর চতুর্থ পর্ব শুরু হয় লরেল গেটসকে দেখিয়ে। ফেয়ারবার্ন যাকে জেল থেকে নিয়ে এসেছিলেন টেইলরকে সুস্থ করতে সাহায্য করার জন্য। প্রথমে লরেল গেটস রাজি না হলেও পরে ডক্টর ফেয়ারবার্ন তাকে জেলে ফেরত পাঠানোর হুমকি দেন, যেখানে তাকে সরাসরি কালো জলের শাস্তি দেওয়া হবে। এতে চিন্তিত হয়ে লরেল রাজি হয়ে যায় এবং টেইলরের সাথে একবার দেখা করতে চায়। লরেলকে টেইলরের সাথে দেখা করতে দেওয়া হয়, কিন্তু টেইলর তাকে দেখেই বদলে গিয়ে ধরে ফেলে। লরেল বলে যে সে জানে টেইলর রেগে আছে, কিন্তু এখন যেন সে আর রাগ করে না থাকে এবং খুব শীঘ্রই সে তাকে এখান থেকে মুক্তি দেবে। এটা শুনে টেইলর তাকে ছেড়ে দেয়। তখনই আমরা ওয়েডনেসডেকে দেখতে পাই যে একজন বহিরাগত শিকার পর্টিশিয়ার ছাই নিতে আসে এবং সে তার নানিমা অর্থাৎ হেস্টারকে মেসেজ করে জানিয়েছিল যে সে তাদের সাহায্য নিতে এখানে এসেছে। সে তাদের জানায় যে এই সব বহিরাগত, যাদের মধ্যে পর্টিশিয়াও ছিল, তাদের হত্যা করা হয়েছে এবং এরা সবাই উইলোহিলের রোগী ছিল এবং এখন তার বন্ধু এনিডের জীবন বিপদে, যাকে সে বাঁচাতে চায়। তখনই আমরা হেস্টারের পেশা জানতে পারি, যে আসলে সব ধরনের শেষকৃত্যের ব্যবস্থা করে, মানে মৃতদেহের ব্যবসা। আর এটাই ছিল সেই ব্যবসা যেটা তারা কাজে লাগাতে চেয়েছিল, মানে নেভারমোরের বর্তমান প্রিন্সিপাল, এবং বিয়াঙ্কাও তাই করতে চেয়েছিল। তখনই আমরা সেই নেতা রেভেনকেও দেখতে পাই, যে সুযোগ পেয়ে পর্টিশিয়ার খবরের কাগজের কাটিংটা উড়িয়ে নিয়ে যায়, যা ওয়েডনেসডে ধরার চেষ্টা করে। কিন্তু সেই নেতা রেভেন তার মাস্টারের সাথে সেখান থেকে পালিয়ে যায়, যার মাস্টারকেও আমরা বাইক নিয়ে পালাতে দেখি। এখন ওয়েডনেসডে এনিডকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং হেস্টারকে বলে যে সে যেন এই মামলায় ওয়েডনেসডেকে সাহায্য করে এবং পুরো কবরস্থানটাই কিনে নেয় এবং খুঁজে বের করে যে এখানকার সমস্ত দাহ কার্য আসলে কার তত্ত্বাবধানে হয়েছিল। এখন ওয়েডনেসডে তার ঘরে আসে
এখানে অ্যাগনেস তাকে প্রকাশকের উত্তর জানায় এবং এখান থেকেই তার বই বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু আপাতত তার মন উইলো হিলের সঙ্গে জড়িত রহস্য সমাধানের দিকে ছিল এবং সেখান থেকে ভেতরের কিছু তথ্য জানা যাচ্ছিল। আর সেখানে ভেতরে শুধু একজনই মানুষ যেতে পারে, আর সে হলো আঙ্কেল ফেস্টার। এখন সে তার আঙ্কেলকে পুরো কাজটা বুঝিয়ে দেয় যে তাকে সেখানে লুইসের ব্যাপারে জানতে হবে, যে কোনো রোগী নাকি ডাক্তার। এতে তিনি রাজি হয়ে যান, কিন্তু এখানে তিনি এও প্রকাশ করেন যে অফেলিয়াও একসময় উইলো হিলে গিয়েছিলেন, যে রহস্য এখনো ওয়েডনেসডে থেকে লুকিয়েছিল। আঙ্কেল ফেস্টার এখন একটি হোস্টেলে চেক ইন করেন, যেখানে তিনি ভাঙচুর করে নিজেই গ্রেফতার হয়ে যান এবং এখান থেকে তিনি সরাসরি মানসিক পরীক্ষার জন্য উইলো হিলে যান। কিন্তু এই গোলমালের কারণে হোটেলে লুকিয়ে থাকা বিয়াঙ্কার মাও পুলিশের হাতে ধরা পড়ে যান। তখন ওয়েডনেসডে মর্টিসিয়াকে জিজ্ঞাসা করে যে আন্ট অফেলিয়াকে কেন উইলো হিলে পাঠানো হয়েছিল, কিন্তু মর্টিসিয়া এই প্রশ্নের উত্তর দিতে চায়নি। তবে ওয়েডনেসডে এর জেদের কাছে সে হার মেনে যায়। সে জানায় যে যখন ওফেলিয়ার বয়স 10 বছর ছিল তখন তাকে স্কুলের বাইরে চিৎকার করতে দেখা গিয়েছিল, যার চোখ দিয়ে কালো অশ্রু বের হচ্ছিল। আর তখনই হেস্টার তাকে উইলো হিলে পাঠিয়ে দিয়েছিলেন। মর্টিসিয়া অনেক বুঝিয়েছিলেন যে অফেলিয়ার সমস্যা মানসিক নয়, অতি প্রাকৃত, কিন্তু হেস্টার মানে তার মা কোনো কথা শোনেননি, আর এই কারণেই তাদের সম্পর্ক ভালো ছিল না। তখনই হেস্টার সেখানে আসেন, যিনি ওয়েডনেসডেকে কবরস্থানের কাগজপত্র দেন যা তিনি কিনে নিয়েছেন এবং জানান যে সেই সময় ইনচার্জের নাম অগাস্টাস ছিল এবং ডেথ সার্টিফিকেটেও তার স্বাক্ষর রয়েছে। এখন ওয়েডনেসডে চলে যাওয়ার পর মর্টিসিয়া এবং হেস্টার নিজেদের মধ্যে কথা বলেন, যেখানে আমরা জানতে পারি যে ওফেলিয়া 20 বছর ধরে নিখোঁজ এবং মর্টিসিয়া তার মায়ের সাথে সম্পর্ক রাখে না, কারণ তার মতে তারা তখন কিছুই বোঝেনি, মানে মা হওয়ার কর্তব্য ঠিকমতো পালন করেননি। আপাতত হেস্টার মর্টিসিয়াকে বলেন যে তিনি গালার জন্য বড় অনুদান দেবেন, তবে বদলে মর্টিসিয়া যেন বইটি ওয়েডনেসডেকে দিয়ে দেয়। কিন্তু মর্টিসিয়া বলেন যে তিনি তাদের মতো তার পরিবারের জিনিস বিক্রি করতে পারবেন না এবং তখনই তিনি বইটি আগুনে ফেলে দেন। এদিকে আমরা বিয়াঙ্কাকে দেখি যে তার মায়ের খবর পায় এবং তাদের তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে, কিন্তু অরলভ তাকে যেতে দিচ্ছিল না। তখন অ্যাজেক্স তাকে সাহায্য করে এবং কিছুক্ষণের জন্য অরলভকে পাথর বানিয়ে দেয়। তখনই আমাদের ফেস্টারকে দেখানো হয় যে উইলো হিলের ভেতরে লুইসকে খুঁজতে শুরু করে এবং সেখানেই অ্যাগনেস ওয়েডনেসডেকে জানায় যে অগাস্টাস উইলো হিলের সাধারণ প্রধান ডাক্তার ছিলেন এবং তার আগে সে নেভারমোরের ভিতরে বিজ্ঞানের শিক্ষকও ছিল এবং এই সমস্ত ডেথ সার্টিফিকেটে সম্ভবত নকল স্বাক্ষর রয়েছে এবং সে এখনো উইলো হিলের ভেতরেই রয়েছে, কারণ একটা সময় পর সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এখন ওয়েডনেসডে থিং এর সাহায্যে ফেস্টারকে অগাস্টাসকে খোঁজার বার্তা পাঠাতে শুরু করে এবং তখনই তার নজর লিডার রেভেনের উপর পড়ে, যে তার সমস্ত অনুগামী রেভেনদের সাথে পুরো স্কুলটাকে ঘিরে ফেলেছিল এবং তাদের মাস্টারও একটা ঘরের ভেতরে লুকিয়েছিল, যে ইশারা করে এবং রেভেন্স এনিডের উপর হামলা করে তাণ্ডব শুরু করে দেয়। এখন ওয়েডনেসডে এনিডকে বাঁচিয়ে নেয়, কিন্তু লিডার রেভেন থিংকে নিয়ে যেতে চাচ্ছিল। তবে তখনই প্রিন্সিপাল তার আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে তাকে বাঁচিয়ে নেন। ওয়েডনেসডের নজর রেভেনদের মাস্টারের উপরে পড়ে, যার সে পিছু নেয়, কিন্তু সে গোপন রাস্তা দিয়ে পালাতে থাকে এবং তখনই সে সিঁড়িতে তার পরনের কাপড় ফেলে ওয়েডনেসডের হাত থেকে ছুটে যায়। সে এগিয়ে গেলে ক্যাপ্রির মিউজিক রুমে পৌঁছে যায়, যেখানে ডক্টর ফেয়ারবানও ছিলেন এবং স্বয়ং ক্যাপ্রিও এখানে হাঁপাচ্ছিল, যেন সে কোথাও থেকে ছুটে এসেছে। তো এখন ওয়েডনেসডের তাদের উপর পুরো সন্দেহ ছিল। এদিকে থিং ডক্টর ফেয়ারবার্নের গাড়ি করেই উইলো হিল পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ফেস্টারকে তার কাজ বুঝিয়ে দেয়। এখন ফেস্টার অগাস্টাসকে খুঁজে পায়, যে এখন পুরোপুরি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং কিছু পাখির সাথে সারাদিন বাগানেই বসে থাকে। তাদের একটা পোষা টিয়াও থাকে যার নাম অজি, যাকে ঝাঁকিয়ে ফেস্টার লুইস সম্পর্কে জিজ্ঞাসা করলে সে একটি নম্বর 51971 বলে। এখন ফেস্টারকে অগাস্টাসও ইশারা করে যে লুইস কোন সেলের ভেতরে আছে, কিন্তু সেখানে যাওয়ার আগেই লরেল গেস্ট তাদের দেখে ফেলে এবং ফেয়ারবানকে জানিয়ে দেয়। তখন ডাক্তার তাদের ধরে ডেডের সেলে বন্ধ করে দেয়, মানে স্লার্পের সেলে। এরই মধ্যে মর্টিসিয়া ওয়েডনেসডেকে বলে যে সে যা করছে তা যেন বন্ধ করে দেয়, কারণ এতে সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু ওয়েডনেসডে কি আগে কখনো তাদের কথা শুনেছে যে এখন শুনবে? এরপর সে অরলভকে অগাস্টাস সম্পর্কে জিজ্ঞেস করে এবং সে জানায় যে তার স্ত্রী নেভারমোর আসার আগেই মারা গিয়েছিল আর তার একটা মেয়ে ছিল যার নাম তার মনে নেই। এখন ওয়েডনেসডে যখন থিং থেকে ফেস্টারের কথা জানতে পারে তখন সে তাকে সাথেই উইলো হিলে পাঠিয়ে দেয়, যাতে সে তার যত্ন নেয় আর নিজে অ্যাগনেস আর
এনিডের সাথে উইলো হিলে গিয়ে লুইসকে খুঁজে বের করে আঙ্কেল ফেস্টারকে বাঁচানোর পরিকল্পনা করে। আজকাল ওয়েডনেসডে অ্যাগনেসের সাথে সেই কেসটা সমাধান করছিল, তাই আমরা এনিডের মধ্যে স্পষ্ট হিংসা দেখতে পাই। পরিকল্পনা শুরু হয় এবং আজ ক্যাপ্রিকে উইলো হিলে মিউজিক সেশনের জন্য যেতে হয়, যার গাড়িতে ওয়েডনেসডে লুকিয়েছিল এবং গাড়ি চেক করার সময় অ্যাগনেস গার্ডদের বিভ্রান্ত করে যাতে ওয়েডনেসডে উইলো হিলের গেটে এসে ভিতরে চলে যায়। এরই মধ্যে আমরা অ্যাজেক্স আর বিয়াঙ্কাকে দেখতে পাই। তারা পুলিশ স্টেশন থেকে বিয়াঙ্কার মাকে ছাড়িয়ে নেভারমোরে নিয়ে এসেছিল এবং সিক্রেট হলওয়ে দিয়ে যাওয়ার সময় তারা ব্যারিকে কারো সাথে কথা বলতে শোনে। ব্যারি ফোনে কাউকে বলছিল যে তারা যেন চিন্তা না করে, সে সব সামলে নেবে, কিন্তু কি সামলাবে সে তা আমরা জানি না। আঙ্কেল ফেস্টার যখন এখানে এসেছিলেন তিনি একজন মহিলাকে তার প্রেমে ফেলেছিলেন, আর এখন ওয়েডনেসডে সেই মহিলার সাহায্যে তাদের সেল পর্যন্ত পৌঁছায় এবং তাদের মুক্ত করে, কিন্তু একই সাথে স্লার্পও মুক্ত হয়ে পালিয়ে যায়। সে গার্ডের উপর হামলা করে এবং এই সুযোগে লরেল গেটসও পালিয়ে যায়। হলওয়ের ভেতরে ওয়েডনেসডে তাকে দেখে ফেলে, কিন্তু এখন তাদের দুজনেরই নিজেদের কাজ ছিল, তাই তারা দুজনেই আলাদা হয়ে যায়। ওয়েডনেসডে আর আঙ্কেল ফেস্টার লুইসের সেলে আসেন এবং আঙ্কেল ফেস্টার তোতা পাখির কাছ থেকে একটা কোট পান। তারা দুজনেই ভেতরে যায়, কিন্তু এটা একটা সেল নয়, বরং এটা একটা মেইনটেনেন্স রুম ছিল এবং এখানেও একটা গোপন দরজা ছিল। তারা দুজনে দরজা পার হয়ে একটা গোপন চেম্বারে আসে, যার নাম লং টার্ম আউটকাস্ট ইন্টিগ্রেশন স্টাডি। মানে লুইস কোনো মানুষ নয়, বরং একটা প্রোগ্রাম। ভিতরে গিয়ে তারা দেখে এটা একটা এক্সপেরিমেন্ট রুম ছিল, যেখানে অনেক আউটকাস্টকে আটকে রাখা হয়েছিল এবং তাদেরই সেই পেপার কাটিংগুলোও ছিল। এর মানে অগাস্টাস তাদের উপর পরীক্ষা করত এবং তাদের মৃত বলে দেখিয়ে এখানে আটকে রাখত। এখানে মাস্টার আসে, যে আসলে আউটকাস্টারেরই মেয়ে এবং সে অন্য কেউ নয়, সে হলো জুডি। হ্যাঁ, সেই যে ডক্টরের সহকারী ছিল। আমরা তাকে দ্বিতীয় পর্বের শুরুতেই দেখেছিলাম এবং সে তার বাবার প্রোগ্রামে পুরোপুরি সমর্থন করেছিল, যারা চেয়েছিল যে সাধারণ মানুষদেরও আউটকাস্টে পরিবর্তন করা যেতে পারে, এবং সে নিজেই অর্থাৎ জুডি ছিল প্রথম ব্যক্তি যাকে তারা অ্যাভিয়ানে পরিবর্তন করেছিল। মানে এখন সে পাখি নিয়ন্ত্রণ করতে পারত। আঙ্কেল ফেস্টার জুডির উপর হামলা করে বৈদ্যুতিক তরঙ্গ ছড়ে, কিন্তু এখানে বিদ্যুৎ বিভ্রাট হয়, যার ফলে সব আউটকাস্টের সেল খুলে যায় এবং সব আউটকাস্ট মুক্ত হয়ে বাইরে যেতে শুরু করে। মানে সেরিফ যে শ্রদ্ধাঞ্জের কাটিংগুলো নিয়ে কাজ করছিল সেগুলো শেষ হয়নি, বরং তাদের এখানেই আটকে রাখা হয়েছিল এবং দেখানো হয়েছিল যে তারা মারা গেছে, আর এই কারণেই সেরিফ তাদের বাঁচাতে চেয়েছিলেন। এখন ওয়েডনেসডে ফেস্টারকে বাইরে পাঠিয়ে দেয় এবং নিজে একজন আউটকাস্টকে সামলায়, যে দেখতে সাধারণ মহিলার মতো ছিল। তখনই অন্যদিকে পুরো উইলো হিলের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, যার সুযোগ নিয়ে লরেল গেটস প্রথমে নিজেকে এবং পরে টাইলারকে মুক্ত করে, আর সে তাকে বলে যে সে তার মা নয়, মাস্টার, আর মাস্টারও নয়। এরপর সে তাকে ছুরিকাঘাত করে সেখান থেকে বেরিয়ে যায়। আমার মনে হয় তার মাস্টার এখন ওয়েডনেসডে হবে, কারণ প্রথম সিজনে সে তাকে বিদ্যুৎ দিয়ে ছুরিকাঘাত করেছিল, কারণ সেও তাকে এক ধরনের নির্যাতন এবং আঘাত দিয়েছে, তাই হয়তো সে তার নতুন মাস্টার হয়ে গেছে। এটা আমার একটা ধারণা, আমি একটু লক্ষ্য করেছিলাম তাই বললাম। এরই মধ্যে স্লার্প ডক্টর ফেয়ারবার্নের ঘরে আসে, তাকে মেরে অগাস্টাসের কাছে আসে এবং সে এখন কথা বলতে শুরু করে। অগাস্টাসকে সে তার পুরনো বন্ধু বলে মস্তিষ্ক খেয়ে ফেলে, আর তখনই আমরা ওয়েডনেসডেকে দেখি, যার সামনে হাইড আসে এবং প্রথমে সে সেই মহিলাকে বাঁচায়, আর এখন হাইড তার কাছে এসে আক্রমণ করে। সে তাকে বাইরে ফেলে দেয়, আর ততক্ষণ অনেক পুলিশ বাহিনী এসে গিয়েছিল। সবাই ওর উপর হামলা করে এবং থিং ওয়েডনেসডের কাছে আসে। আমরা তার মনের কথা শুনতে পাই যে সে তার শেষ মুহূর্তে রয়েছে এবং হয়তো তার মায়ের কথা মেনে নেওয়া উচিত ছিল। মানে থিংও হয়তো ভাবছিল যে তার মা একদম ঠিক ছিলেন। এখানেই সিজন 2 পার্ট 1 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ওয়েডনেসডে সিজন 2 এর পার্ট 1 এর গল্প, যেখানে আমরা প্রথম 4টি পর্ব এক্সপ্লেইন করলাম। আর যারা প্রথম এপিসোড দেখেননি তারা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এখনই গিয়ে দেখে আসুন। পার্ট 1 আমি নিজের ইচ্ছাতে বলছি না, নেটফ্লিক্স নিজেই এটাকে দুভাগে ভাগ করেছে, যেমনটা স্কুইড গেমের ক্ষেত্রে করা হয়েছিল। মানে 2 আর 3 দুটি পার্টে এসেছিল। একইভাবে এই সিজন 2 ও দুটি পার্টে আসবে এবং পরের পার্টটি আসছে সেপ্টেম্বরে, একদম সঠিকভাবে বললে সেপ্টেম্বরের 3 তারিখে। তাই আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আর আমি এখানে কোনো স্পয়লার দিতে চাই না, কিন্তু আমার মনে হয় শেষে অফেলিয়াই ছিল, যে হয়তো অগাস্টাসের পরীক্ষার অংশ হয়ে গিয়েছিল, মানে ওয়েডনেসডে যে মহিলাকে বাঁচিয়েছিল। এই সিজনে আমরা অনেক নতুন আউটকাস্ট দেখতে পেয়েছি, যেগুলো আমরা শেষবার একটি বইয়ের মধ্যেও উল্লেখ পেয়েছিলাম। তাই
তাই হতে পারে যে আগামী 4টি পর্বে আমরা আরো অনেক আউটকাস্ট দেখতে পাবো যাদেরকে এখানে নেভারমোরের মধ্যে ভর্তি করা হয়নি, এবং এর সহজ কারণ ছিল যে তারা খুব বেশি ঝামেলা করত, যার কারণে তাদের ভর্তি করা হচ্ছিল না। আমার মনে হয় এভিয়ানরাও এখানে একই কাজ করত, যার কারণে তাদের নেভারমোরের মধ্যে ভর্তি করা হয়নি। সবচেয়ে বড় কথা, ব্যারি এখানে কি উদ্দেশ্যে এসেছিল এবং সে ফোনে কার সাথে কথা বলছিল যে সে সব সামলে নেবে, এটাও দেখার মতো বিষয় হবে। আশা করি আপনারা সব পর্বগুলো বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আর আমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন।